আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে জানাই সিএসসি ভ্যালির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলোতে ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 1 এর বেসিক তথ্য এবং কিছু ম্যাথ প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর কিছু বেসিক তথ্য। তো ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2, আসলে এই অধ্যায়টি চতুর্ভুজ বা সামুদ্রিক সম্পর্কিত। তো এই অধ্যায়ে যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো প্রথমে সলভ করার আগে আমরা প্রথমেই সামুদ্রিক সম্পর্কিত যে সকল সূত্রাবলী আছে আমরা প্রথমেই এইগুলো এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। দেন আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওগুলো থেকে এই অধ্যায়ে যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রথমেই দেখব সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আমরা জানি যে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের মেন সূত্র। অন্যান্যগুলোকে আমরা এটাতে কনভার্ট করতে পারি, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে যতটা ইজি ছিল এই ক্ষেত্রে ততটা ইজি না। প্রমাণগুলো অনেক বড়, এই জন্য আমি সেগুলো আর প্রমাণ করে তোমাদেরকে দেখাবো না। আমি চাইবো তোমরা এগুলো মুখস্থ করে ফেলো, কেননা অঙ্ক করতে গেলে, প্রবলেম সলভ করতে হলে অবশ্যই তোমাদেরকে এই সূত্রাবলীগুলো জানতেই হবে। ওকে, তো সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ তুমি যদি একটি সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি সরাসরি তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখতে পারো ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু অনেক সময় এমন হতে পারে তুমি সামুদ্রিকের ভূমি বা উচ্চতা জানো না, তুমি জানো কর্ণ এবং অফসেট। তো তোমাকে এটা জানার আগে প্রথমে এটা দেখতে হবে যে যে কোনো চতুর্ভুজের, সেটা সামুদ্রিক হোক, আয়ত হোক, রম্বস হোক বা অন্য যে কোনো ধরনের চতুর্ভুজ হোক, আয়ত যদি না হয়, রম্বস যদি না হয় বা সামুদ্রিক যদি না হয়, চতুর্ভুজ মানে কি চারটা বাহু থাকলেই হলো। যদি তুমি চারটা বাহু জানো, ঠিক আছে, চারটা বাহু যদি তোমার জানা থাকে তাহলে তাকে বলবা কি চতুর্ভুজ, মানে চারটা বাহু থাকলে তাকে বলবা চতুর্ভুজ। তো দেখো, তেমনি একটা চতুর্ভুজ কিন্তু এটা কিন্তু আয়তও না, সামুদ্রিকও না, রম্বসও না। তোমাদের অনেকের এটা সামুদ্রিক মনে হতে পারে, কিন্তু দেখো আমরা জানি সামুদ্রিক কাকে বলে। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আবার কি বিপরীত কোণগুলোও সমান। সামুদ্রিকের সঙ্গে ভালো করে শোনো, আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান হবে এবং সমান্তরাল হবে, বিপরীত কোণগুলোও সমান হবে, কিন্তু একটি কোণও সমকোণ হবে না, তাকে আমরা বলি সামুদ্রিক। তো এই ক্ষেত্রে দেখো, এই বাহুটি এবং এই বাহুটি সমান্তরাল কিন্তু সমান না, আবার এই বাহুটি এবং এই বাহুটি সমানও না, আবার সমান্তরালও না। তার মানে এটা কিন্তু সামুদ্রিক না, এটি একটি চতুর্ভুজ। তো যে কোনো চতুর্ভুজের যদি তুমি কর্ণ জানো এবং যে কোনো দুইটা শীর্ষবিন্দু থেকে যদি তুমি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জানো, যাকে বলা হয় অফসেট, তার মানে একটা চতুর্ভুজে যদি তুমি কর্ণ জানো অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য জানো এবং দুইটা অফসেটের ভ্যালু জানো, সেক্ষেত্রে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুইটির যোগফল। দেখো, হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য কত, এখানে ডি, এর জন্য ডি ইন্টু অফসেট দুটির যোগফল। অফসেট কত কত, একটা হচ্ছে P1 এবং আরেকটা হচ্ছে P2। এই দুটো অফসেটের দৈর্ঘ্য কিন্তু ইকুয়াল না, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুটির যোগফল। তার মানে যে কোনো চতুর্ভুজের যদি তুমি কর্ণ জানো এবং অফসেট দুইটার মান জানো, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুটির যোগফল। এখন দেখো, এই কাজটি যদি সামুদ্রিকের ক্ষেত্রে ঘটে, ঠিক আছে, সামুদ্রিকের ক্ষেত্রে ঘটলেও একই সূত্র হবে, যে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুটির যোগফল। কিন্তু এই যে চতুর্ভুজটির ক্ষেত্রে এই অফসেট এবং এই অফসেট দুটির দৈর্ঘ্য বা ভ্যালু আলাদা ছিল, কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রে এই অফসেটটির মান এবং এদিক থেকে যদি একটু অফসেট অঙ্কন করো অর্থাৎ লব্ধ অঙ্কন করো, এই অফসেটের মান কিন্তু ইকুয়াল হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সামুদ্রিকের ক্ষেত্রে এই দুইটা অফসেটের মানে কিন্তু ইকুয়াল হয়। এই জন্য দেখো আমার সূত্রটি কি হয়ে যাচ্ছে, হাফ ইন্টু ডি ইন্টু পি প্লাস পি অর্থাৎ 2p। আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে থাকে কি ডি ইন্টু পি। এই জন্য সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখি কর্ণ ইন্টু অফসেট। দেখো, কর্ণ ইন্টু অফসেট।
কিন্তু আসল সূত্র কিন্তু এইটা, যে যে কোনো চতুর্ভুজের যদি আমরা কর্ণ জানি এবং অফসেট দুটা ভ্যালু জানি, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুটার যোগফল। কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রে যেহেতু দুইটা অফসেটের মানে সমান হয়, এই জন্য এই যে টু টু কেটে গিয়ে কর্ণ ইন্টু অফসেট হয়ে যায়। অবশ্যই তোমাদেরকে সূত্রটি মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট সূত্র এটা। ওকে, দেন যদি এমন হয় যে তুমি একটি সামুদ্রিকের দুইটা বাহুর মান জানো, একটা সামুদ্রিকের দুইটা বাহুর মান জানো এবং একটি কর্ণের মান জানো, একটা সামুদ্রিকের দুইটা বাহুর মান জানো এবং একটি কর্ণের মান জানো, সেই ক্ষেত্রে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি। আবারও বলি, একটি সামুদ্রিকের দুইটা বাহুর মান যদি তোমার জানা থাকে এবং কর্ণের মান যদি তোমার জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি। অবশ্যই সূত্রটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, দেন যদি এমন হয় যে একটি সামুদ্রিকের দুইটা বাহুর মান তুমি জানো, দুইটা সন্নিহিত বাহুর মান তুমি জানো। সন্নিহিত বাহু মানে কি? এই বাহুটা এই বাহুটাকে বলে সন্নিহিত বাহু, এই বাহুটা আর এই বাহুটিকে বলা হয় সন্নিহিত বাহু, এটাকে বলা হয় সন্নিহিত বাহু, আবার এটা আর এটাকে বলা হয় সন্নিহিত বাহু। অর্থাৎ যে দুইটা বাহু একত্রে এসে মিলিত হয়েছে তাদেরকে আমরা বলি সন্নিহিত বাহু। ঠিক আছে? তো একটা সামুদ্রিকে যদি তোমরা দুইটা সন্নিহিত বাহুর মান জানো এবং সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের মান জানো, সেক্ষেত্রে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে এ বি সাইন আলফা। আলফাটা আমরা এখানে কোণ ধরে যদি থিটা ধরতাম তাহলে লিখতাম এ বি সাইন থিটা। তার মানে যদি তোমরা কোনো সামুদ্রিকের সন্নিহিত দুইটা বাহুর মান জানো এবং তাদের অন্তর্বর্তী কোণের মান জানো, তাহলে তার ক্ষেত্রফল হবে এ বি সাইন কোণের মান, অর্থাৎ এ বি সাইন আলফা, যদি আমরা আলফাটাকে কোণ ধরি। দেন যদি এমন হয়, দেখো তোমরা সামুদ্রিকের দুইটা কর্ণের মান জানো, আর কিছু জানো না, মানে অন্যান্য জিনিস না জানি তুমি আরেকটি জিনিস জানো, সেটা হচ্ছে কোণের মান জানো। একটি সামুদ্রিকের তুমি দুইটা কর্ণের মান জানো এবং এদের অন্তর্বর্তী কোণের মান জানো, তুমি বাহুগুলোর মান জানো না, বাহুগুলোর মান জানো না, আবার এই যে বাহুগুলোর যে অন্তর্বর্তী কোণ উৎপন্ন করে এই কোণগুলোর মান জানো না। তুমি জানো কি? তুমি জানো সেই সামুদ্রিকার কর্ণের দৈর্ঘ্য কত কত, এবং জানো যে এই দুইটা কর্ণ একে অপরের সঙ্গে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটি যদি কর্ণ ধরি d1 আর একটি কর্ণ যদি ধরি d2, তাহলে d1 ইন্টু d2 এবং এদের অন্তর্বর্তী কোণ যেটা অন্তর্বর্তী কোণ তার সাইনের মান, অর্থাৎ সাইন থিটা। আবারও বলি, তোমরা যদি একটি সামুদ্রিকের দুইটা কর্ণের মান জানো এবং এদের অন্তর্বর্তী কোণের মানটি জানো, তাহলে সামুদ্রিকটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। ওকে, আর এটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এই অধ্যায়ের আরও কিছু বেসিক সূত্র আছে, তো আমরা এখন চেষ্টা করবো এই অধ্যায়ের যে বাকি যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানোর। ওকে, দেখো এখন আমরা আরও কিছু সূত্রাবলী দেখব। দেখো আমরা যখন দেখলাম যে সামুদ্রিক বা চতুর্ভুজ, সেটা যাই হোক না কেন, সামুদ্রিকও হতে পারে চতুর্ভুজ হতে পারে, কারণ আমরা জানি সামুদ্রিকও কিন্তু একটি চতুর্ভুজ। তো আমরা একটুকে দেখলাম যে সামুদ্রিকের বা চতুর্ভুজের যদি আমরা কর্ণের মানটি জানি, সামুদ্রিক হোক বা চতুর্ভুজ হোক, যদি আমরা কর্ণের মানটি জানি এবং দেখো বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব এর উপরে, দেখো আমরা বললাম অফসেট, এটা একটা অফসেট আর এটা হচ্ছে একটা অফসেট। যদি এমনটা জানি যে আমরা কর্ণের ভ্যালু জানি একটা চতুর্ভুজের বা সামুদ্রিকের কর্ণের ভ্যালু জানি এবং অফসেট দুইটার ভ্যালু জানি, তো সেক্ষেত্রে আমরা লিখলাম যে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই কর্ণের ভ্যালু অর্থাৎ ডি ইন্টু এই অফসেট দুটার যোগফল অর্থাৎ p1 প্লাস p2। একটু আগে কিন্তু আমরা এটা করলাম। তো দেখো এখানে সামুদ্রিকের ক্ষেত্রে p1 এবং p2 ইকুয়াল ছিল, এই জন্য আমরা লিখেছিলাম কি জাস্ট dp লিখেছিলাম। আর চতুর্ভুজের ক্ষেত্রে মানে অন্যান্য চতুর্ভুজের ক্ষেত্রে p1 এবং p2 সমান নাও হতে পারে, এই জন্য আমরা কি লিখবো p1 প্লাস p2। দেখো যদি লক্ষ্য করো এখানে অফসেট দুইটাই কিন্তু আমার চতুর্ভুজের ভিতরে ছিল, তাই না? দেখো এই অফসেটটিও এই কর্ণের উপরে ভিতরে, এই অফসেটটিও কি কর্ণের উপরে কিন্তু ভিতরে। তো দেখো এখন আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখবো, দেখো এটাও কিন্তু একটা চতুর্ভুজ, তোমাদের কাছে অনেকে মনে হতে পারে এটা একটা ত্রিভুজ, আসলে কিন্তু এটা ত্রিভুজ না, কারণ কি চারটা বাহু আছে, দেখো একটা বাহু, দুইটা বাহু, এই যে এটা একটা বাহু আর এইটা একটা বাহু, তাহলে কি হচ্ছে এই জিনিসটার কিন্তু চারটা বাহু আছে, তার মানে এটাও কিন্তু একটি চতুর্ভুজ। তো দেখো এই চতুর্ভুজের এটা কিন্তু একটি কর্ণ, এই যে এখান থেকে আমরা এখানে যে ডটেড লাইন যেটা টেনেছি এটা কিন্তু একটি কর্ণ, কারণ আমরা কি জানি, আমরা জানি যে দুইটা বিপরীত শীর্ষবিন্দুর মধ্যে যোগ করলেই এটাকে আমরা বলি কর্ণ। যেমন এটাকে এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দুর মধ্যে আমরা যোগ করে দিয়েছি
তাহলে এটাকে আমরা কি বলছি, কর্ণ। এটাও একটি কি, কর্ণ। তাহলে দেখো এটাও আর এটাও, এই দুটাও কিন্তু বিপরীত শীর্ষবিন্দু। এই বিন্দুটা আর এই বিন্দুটা কিন্তু বিপরীত শীর্ষবিন্দু। তাহলে দেখো যখন এর সঙ্গে আমরা একটি দাগ টেনেছি, এটাও কিন্তু একটি কর্ণ। তো এই যে বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই কর্ণের উপরে একটি লম্ব টানি, এটা একটি কি, অবশ্যই অফসেট। আবার এই বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই কর্ণের উপর দাগ টানি, তাহলে এটাও কি একটি অফসেট। কিন্তু দেখো এই অফসেট দুইটাই কিন্তু আমার চতুর্ভুজের বাইরে চলে আসছে। যেমন কর্ণটাও চতুর্ভুজের বাইরে, এই জন্য অফসেট দুইটাও কিন্তু চতুর্ভুজের কি, বাইরে চলে আসছে। তো এই ক্ষেত্রে যদি আমার কর্ণগুলো এবং অফসেটগুলো যদি আমার এই চতুর্ভুজটির বাহিরে চলে আসে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্রটি প্লাসের পরিবর্তে এখানে জাস্ট মাইনাস হবে। যেখানে P1টি হবে আমার বড় অফসেটটি আর P2 হবে আমার ছোট অফসেটটি। আবারও বলি, কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যদি এমন দেখো যে আমার কর্ণটি চতুর্ভুজের বাইরে চলে গেছে এবং অফসেট দুইটাও চতুর্ভুজের বাহিরে, সেক্ষেত্রে ওই চতুর্ভুজটির ক্ষেত্রফলের সূত্রটি হবে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুইটার বিয়োগফল। যে অফসেটটি বড় তাকে আগে লিখবো, যে ছোট তাকে পরে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমরা একটু আগে দেখলাম যে সামুদ্রিকের ক্ষেত্রে যদি আমরা এই দুইটা কর্ণের মান জানি, ধরলাম একটু হচ্ছে D1 আর একটু হলো D2, এবং এর মধ্যবর্তী যে কোণ থিটা, যদি এর মান আমরা জানি, তাহলে আমরা সূত্র লিখবো কি, হাফ ইন্টু, আগেও পড়েছি আমরা যে হাফ ইন্টু D1 D2 সাইন থিটা, একটু আগে পড়লাম। তো এটা শুধুমাত্র সামুদ্রিকের ক্ষেত্রে কিন্তু না, ওইটা সকল চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজটা যেমনই হোক না কেন, আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, রম্বস হোক বা সামুদ্রিক হোক, অথবা অন্য কোনো চতুর্ভুজ হোক, চতুর্ভুজ হলেই যদি আমরা অন্য দুইটা জানি এবং এর থিটার মানটা জানি, তাহলে আমরা বলবো যে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। আবারও বলি, একটি চতুর্ভুজে যদি আমরা দুইটা কোণের মান জানি এবং এদের অন্তর্বর্তী কোণ জানি, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। এবার দেখো রম্বসের ক্ষেত্রে, এটাকে আমরা বলছি চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজটার এই যে এইটা, এই কর্ণটা এবং এই কর্ণটা একে অপরের উপর লম্ব। এই চতুর্ভুজটার এই লম্বটা, এই কর্ণটা এবং এই কর্ণটা একে অপরের উপর লম্ব, আর এটা পসিবল হয় শুধুমাত্র রম্বসের ক্ষেত্রে। তার মানে অবশ্যই চারটা বাহু কিন্তু সমান, আর আমরা জানি রম্বসের চারটা বাহু সমান এবং একে অপরের সমান্তরাল। দেখে একে অপরের সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো এখানে সমান, কিন্তু একটি কোনো সমকোণ না। তার মানে অবশ্যই এটা একটি রম্বস। এই যেখানে চতুর্ভুজের কথা বলা হয়েছে, এই চতুর্ভুজটি অবশ্যই কি, রম্বস। তাহলে দেখো আমরা বলতে পারি যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হলে কেন হয়, এটা হলে কিন্তু এখান থেকেই আসছে, এখান থেকে আসছে। দেখো আমি এইমাত্র বললাম যে এখানে এই চতুর্ভুজটির ক্ষেত্রে বা রম্বসের ক্ষেত্রে কি হয়, এই যে কর্ণ দুইটা একে অপর উপর লম্ব হয়। তার মানে এই যে অন্তর্বর্তী কোণ থিটা, এই থিটা ইকুয়ালটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো ধরো যে আমরা এই কর্ণের মান জানি D1 এবং এই কর্ণটির মান জানি হচ্ছে D2। তাহলে আমরা এবং এদের অন্তর্বর্তী থিটা জানি কত, 90 ডিগ্রি। তাহলে আমি সূত্র কি লিখবো, সূত্র লিখবো হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, তাই না? সাইন থিটা, থিটার মানে এখানে কত বলো তো, 90 ডিগ্রি। তার মানে রম্বসের ক্ষেত্রে আমরা লিখবো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, এই থিটার পরিবর্তে লিখবো সাইন 90 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান কত, 1। তার মানে যদি আমরা এখানে 1 গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এটাই পাবো। যদি আমরা এখানে 1 গুণ করি, আমরা জানি এই মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু মেন সূত্র কিন্তু এইটা, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা এই কর্ণ দুটার মান জানি এবং এদের অন্তর্বর্তী কোণের মান জানি, তাহলে আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। কিন্তু রম্বসের ক্ষেত্রে এটা ভিন্ন। রম্বসের ক্ষেত্রে যেহেতু এই কর্ণ দুইটা একে অপরের উপর লম্ব হয়, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এর জন্য যখন আমরা এখানে সাইন থিটা বা সাইন 90 ডিগ্রি বসাই, এই সাইন 90 ডিগ্রি মান 1 হয়ে যায়। এই জন্য রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আশা করি বুঝতে পেরেছ। দেন খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এটা, যদি কখনো এমন থাকে যে একটি বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটির চারটি বাহুর মানে আমাদের জানা, ABCD, একটি বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ, যাকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজে যদি চারটি মান আমাদের জানা থাকে, মানে চারটি বাহুর মান যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে তার ক্ষেত্রফলের সূত্রটি হবে √(a × s - b × s - c × s - d)। খুবই সহজ সূত্র।
এটা মনে রাখতে হবে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল যদি আমরা চারটি বাহুর মানে জেনে থাকি তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটি হবে √ এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। এখানে এসটা কি, আমরা জানি যে 2s মাইনাসের পরিসীমা, আর পরিসীমা মানে কি আমরা জানি 2s বলা হয় কাকে, পরিসীমাকে। আর আমরা জানি পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, অর্থাৎ a প্লাস বি প্লাস সি প্লাস ডি। যখন তোমাদেরকে আমি প্রথম অধ্যায় করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে পরিসীমা মানেই হলো সবগুলো বাহুর যোগফল। তাহলে এই চতুর্ভুজের পরিসীমা কি হবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। কিন্তু আমার লাগবে এস, আর এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ 2 দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে এস এর মানটি হলো এই চারটি বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ অর্ধ পরিসীমা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, যে ম্যাথ প্রবলেমগুলো আছে, সেগুলো সলভ করতে গেলে এই অঙ্কগুলো তোমাদের জানা না থাকলে ম্যাথ প্রবলেম করতে গিয়ে তোমরা সমস্যা করবা। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যখন আমাদের একটি সামান্তরিক দেওয়া ছিল, সামান্তরিকের এই যে কর্ণ দেওয়া ছিল ডি, এবং দুইটা বাহুর মান আমাদের জানা ছিল, একটা ছিল এ এবং আরেকটা ছিল বি, তখন আমি বলেছিলাম যে এই সূত্র হবে, এটা ছিল 2 ইন্টু √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি, এস মাইনাস ডি। তো দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম এসটা আসলে কি। এক্ষেত্রে এসটা হবে হচ্ছে এস ইকুয়াল টু হবে এই যে তিনটা যোগফল এ প্লাস বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এটা হবে আমার এস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ে যদি ম্যাথ প্রবলেমগুলো তোমরা সলভ করতে চাও, আমি বারবার বলছি অবশ্যই এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, তা না হলে ম্যাথ প্রবলেমে গিয়ে তোমরা সমস্যা করবে। ওকে, আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ে যে ম্যাথ প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে দেখানোর চেষ্টা করবো। এতক্ষণ সময় থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।